বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচন তো সামনেই। আর এর মধ্যেই কিন্তু রাজনৈতিক দলগুলোর মধ্যে বেশ কিছু মানে মুভমেন্ট দেখা যাচ্ছে। বিশেষ করে একটা খবর খুব ঘোরাফেরা করছে। কয়েকটি ইসলামী দল তারা নাকি একটা জোট করার চেষ্টা করছে। আর আসন ভাগাভাগি নিয়েও বেশ জটিল দর কষাকষি চলছে। তো আমরা কিছু সূত্র থেকে যা জানতে পেরেছি সেটা নিয়েই আজকে একটু বিস্তারিত আলোচনা করা যাক। হ্যাঁ, বিষয়টা বেশ ইন্টারেস্টিং। আজকের আলোচনাটা আমরা ফোকাস করব যে এই দলগুলো কেন এক হতে চাইছে, তাদের মূল দাবি দাওয়াগুলো কি, আর সবচেয়ে গুরুত্বপূর্ণ যে পয়েন্টটা, এই যে আসন সমঝোতা, যেটা সবসময় খুব কঠিন হয়, সেটা তারা কিভাবে সামলাচ্ছে। মানে এই পুরো রাজনৈতিক মেরুকরণের পেছনের স্ট্র্যাটেজিটা কি, আর এর এফেক্ট কি হতে পারে, সেটাই বোঝার চেষ্টা করব আমরা। ঠিক। আর এই আলোচনাটা জরুরি কারণ এখান থেকে একটা ধারণা পাওয়া যাবে যে এই দলগুলো কি সত্যি সত্যি একটা মানে অভিন্ন ভোট ব্যাংক বানিয়ে জাতীয় রাজনীতিতে নিজেদের জায়গাটা আরও পাকা করতে পারবে, নাকি আগের মতনই জোট গঠনের চেষ্টা শুধু আলোচনার টেবিলেই থেকে যাবে। তো চলুন শুরু করি। আচ্ছা, ঐক্যের শুরুটা যদি দেখি, সূত্রগুলো বলছে গত বছরের ৫ অগাস্টের পর থেকে প্রায় ৬টা ইসলামী দল তারা একটু কাছাকাছি আসার চেষ্টা করছে। তারা মূলত ৫টা কমন দাবির ভিত্তিতে একসাথে যুগপদ আন্দোলন করার ব্যাপারে একমত হয়েছে। এই দাবিগুলোর মধ্যে দুটো বেশ চোখে পড়ার মতো। একটা হলো আনুপাতিক প্রতিনিধিত্ব বা পিআর পদ্ধতিতে নির্বাচন। আচ্ছা, পিআর বা আনুপাতিক প্রতিনিধিত্ব এটা একটু সহজ করে যদি বুঝিয়ে বলেন, অনেকের কাছে হয়তো পরিষ্কার না। হ্যাঁ, সহজ করে বললে ধরুন একটা দল নির্বাচনে যত % ভোট পেল, মোটামুটি সেই অনুপাতেই তারা পার্লামেন্টে সিট পাবে। ভোটের পার্সেন্টেজ অনুযায়ী আসন ভাগ হবে। এখন তো এলাকা ভিত্তিক যে যেতে সে পুরো আসনটা পায়, তাই না? এটা তার থেকে আলাদা। আর তাদের দ্বিতীয় গুরুত্বপূর্ণ দাবিটা হলো জুলাই সনদ। এই সনদের আইনি ভিত্তি চায় তারা। এটা মূলত তাদের কিছু প্রস্তাবিত সামাজিক আর রাজনৈতিক রিফর্ম নিয়ে। তো এই দাবিগুলোর সামনে রেখেই তারা কিন্তু এক হওয়ার চেষ্টা করছে। বুঝলাম। কিছু নির্দিষ্ট রাজনৈতিক সংস্কারের লক্ষ্য নিয়েই তারা এগোচ্ছে। কিন্তু এই ধরনের জোটে সবসময় তো আসল চ্যালেঞ্জটা হয়ে দাঁড়ায় ওই আসন ভাগাভাগি, তাই না? বিশেষ করে যখন এক এক দলের এক এক এলাকায় প্রভাব থাকে। ঠিক এই পয়েন্টটাতেই এসছেন। এটাই আসল পরীক্ষা। উদ্দেশ্যটা খুব পরিষ্কার, নিজেদের ভোটগুলো এক করা, যাতে নির্বাচনে একটা ভালো ফল আসে। আর তার জন্য আসন ভাগাভাগি নিয়ে একটা সবার কাছে গ্রহণযোগ্য একটা সমঝোতায় আসাটা মাস্ট। দলগুলোর মধ্যে এটা নিয়ে খুব আলোচনা চলছে। আর প্রায় সবাই কিন্তু বলছে যে ছাড় দিতে হবে, নমনীয় হতে হবে। নেতারা বলছেনও যে আলোচনা করেই সব ঠিক হবে। তবে এই যে ছাড় দেওয়ার মানসিকতা, এটা না থাকলে আসলে ঐক্য সম্ভব না। এই আসন সমঝোতার আলোচনার মধ্যেই কিন্তু জামায়াতে ইসলামী নিয়ে একটা বেশ বড় খবর কানে এলো। শোনা যাচ্ছে তারা নাকি অনেকগুলো সিট ছাড়তে রাজি। সত্যি? মিয়া গোলাম পরবার, তার কথায় ওরকমই একটা ইঙ্গিত পাওয়া গেছে। তিনি বলেছেন যদি সমমনা দলগুলোর সাথে একটা সন্তোষজনক সমঝোতা হয়, তাহলে জামায়াত প্রায় ১০০টার মতো আসন ছেড়ে দেওয়ার কথা ভাবতে পারে। যদিও তারা প্রথমে ৩০০ আসনেই প্রার্থী দেবে বলে ভাবছিল, কিন্তু এখন জোটের স্বার্থে হয়তো তারা অন্তত ২০০ আসনে লড়ার কথা ভাবছে। ১০০ আসন, এটা তো বিশাল সংখ্যা। এর পেছনে কারণটা কি হতে পারে? শুধু কি জোট গড়ার জন্য সদিচ্ছা দেখানো, নাকি আরও কিছু আছে? দেখুন, এটা শুধু সদিচ্ছা দেখানোর ব্যাপার না। এর পেছনে আমার মনে বেশ গভীর রাজনৈতিক হিসাব নিকাশও আছে। প্রথমত, এর মাধ্যমে জামায়াত অন্য দলগুলোকে একটা স্ট্রং মেসেজ দিতে চাইছে যে তারা জোটের ব্যাপারে সিরিয়াস, নমনীয়, এটা অন্যদের টানতে সাহায্য করবে। দ্বিতীয়ত, এটাও হতে পারে যে তারা রাজনৈতিক বাস্তবতাটা বুঝতে পারছে, হয়তো এককভাবে আগের মতো ফল করা কঠিন হবে। তাই এত বড় একটা ছাড় দিয়ে তারা জোটটাকে কার্যকর করতে চাইছে এবং সম্ভবত দর কষাকষিতে একটা ভালো পজিশনও থাকতে চাইছে। এটা অন্যদের মধ্যে একটা আস্থাও তৈরি করতে পারে যে হ্যাঁ, জামায়াত সত্যিই ছাড় দিতে রেডি। কিন্তু এই যে আসন ভাগাভাগি হবে, এটা বাস্তবে কিভাবে হবে? কোন যুক্তিতে? শুধুই কি এলাকাভিত্তিক শক্তি দেখা হবে? সূত্রগুলো যা বলছে তাতে এলাকাভিত্তিক সাংগঠনিক শক্তি একটা বড় ফ্যাক্টর হবে অবশ্যই। যেমন একটা উদাহরণ দেওয়া হয়েছে, এরকম ধরুন বরিশালে ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রভাব বেশি, তো সেখানে হয়তো জামাত বা অন্য শরিকরা প্রার্থী দেবে না, তাদের জন্য ছেড়ে দেবে। আবার উল্টো দিকে ধরুন পিরোজপুর,
পাবনা, কক্সবাজার বা সাতক্ষীরা এসব জায়গায় জামাতের অবস্থান ভালো, সেখানে আবার অন্য দলগুলো ছাড় দিতে পারে। তবে এটাই একমাত্র ক্রাইটেরিয়া না। ও আচ্ছা, তাহলে আর কি কি দেখা হচ্ছে? ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব অধ্যক্ষ মাওলানা ইউনুস আহমদ তার কথা অনুযায়ী আরও কয়েকটা জিনিস দেখা হবে। ১ নম্বর, ওই আসনে কোন দলের অর্গানাইজেশনাল স্ট্রাকচার সবচেয়ে স্ট্রং। ২, তাদের লোকাল ম্যান পাওয়ার বা কর্মী সমর্থক কেমন। ৩ নম্বর হলো ক্যান্ডিডেট যিনি হবেন তার পার্সোনাল কোয়ালিটি, যোগ্যতা, সোশ্যাল অ্যাকসেপ্টেন্স, পরিচিতি এগুলো কেমন। আর ৪ নম্বর, সাধারণ ভোটারদের মধ্যে তার পপুলারিটি কেমন। মানে বুঝতেই পারছেন, শুধু দলের ট্যাগলাইন না, প্রার্থীর নিজস্ব ইমেজ বা গ্রহণযোগ্যতাও একটা বড় ব্যাপার হয়ে দাঁড়াচ্ছে। এই যে প্রায় সব নেতাই বলছেন ত্যাগ বা ছাড় দিতে হবে, এই নমনীয়তার বিষয়টা জোটের ক্ষেত্রে কেন এত বেশি গুরুত্বপূর্ণ হয়ে উঠছে? আমরা তো আগেও অনেক জোট দেখেছি, বনতেও দেখেছি, ভাঙতেও দেখেছি। দেখুন, যখন অনেকগুলো দল মিলে জোট করে তখন এই আসন ভাগাভাগিটাই সবসময় সবচেয়ে সেন্সিটিভ আর কঠিন স্টেজ। প্রতিটি দলেরই তো নিজস্ব আশা আকাঙ্ক্ষা থাকে, তাই না? নিজেদের শক্তি অনুযায়ী তারা বেশি আসন চাইবেই, এটাই স্বাভাবিক। কিন্তু একটা ওয়ার্কেবল মানে টেকসই জোট যদি গড়তে হয়, তাহলে প্রত্যেককেই কিছু না কিছু ছাড় দিতে হয়, একটু ফ্লেক্সিবল হতে হয়, নিজের দাবি থেকে একটু সরে এসে অন্যকে জায়গা দিতে হয়। এই অ্যাটিচিউডটা, এই ছাড় দেওয়ার মানসিকতা যদি না থাকে, তাহলে হয়তো কাগজে কলমে ঐক্য হলো, কিন্তু ভোটের মাঠে গিয়ে সেটা টিকবে না। এজন্যই নেতারা বারবার এই ব্যাপারটায় জোর দিচ্ছেন। এটা ছাড়া রিয়েলিস্টিক্যালি ঐক্য হওয়াটা খুব মুশকিল। আচ্ছা, প্রার্থী বাছাইয়ের ক্ষেত্রে যে পার্সোনাল কোয়ালিটি বা লোকাল পপুলারিটির কথা বললেন, এর বাইরে কি অন্য কোনো স্ট্র্যাটেজিক দিকও ভাবা হচ্ছে? যেমন ছোট দলগুলোর কি হবে? হ্যাঁ, এখানে একটা বেশ প্র্যাকটিক্যাল দিকও ভাবা হচ্ছে বলে শোনা যাচ্ছে। বাংলাদেশ খেলাফত মজলিসে যিনি মহাসচিব জালালউদ্দিন আহমদ, তিনি যেমনটা ইঙ্গিত দিয়েছেন, জোটের মধ্যে যে দলগুলো তুলনামূলকভাবে ছোট, তাদের একদম টপ লেভেলের নেতাদের ক্ষেত্রে হয়তো কিছুটা ছাড় দেওয়া হতে পারে। মানে ধরুন কোনো দলের আমির বা মহাসচিব পর্যায়ের নেতা, তার নিজের এলাকায় হয়তো পপুলারিটি বা পরিচিতি অতটা বেশি নাও থাকতে পারে, তবুও জোটের বৃহত্তর স্বার্থে তাকে হয়তো নমিনেশন দেওয়ার কথা ভাবা হতে পারে। কিন্তু এটা কি ওই এলাকাভিত্তিক শক্তি বা প্রার্থীর যোগ্যতা যে মাপকাঠির কথা বলা হলো, সেটার সাথে একটু কন্ট্রাডিক্টরি হয়ে গেল না? আপাত দৃষ্টিতে একটু কন্ট্রাডিক্টরি মনে হতে পারে, কিন্তু এর পেছনে একটা স্ট্র্যাটেজিক যুক্তি আছে। দেখুন, জোটের সব দলের শক্তি বা পরিচিতি তো সমান না। কিছু দল আছে যাদের সেন্ট্রাল লিডারশিপ খুব পরিচিত, খুব ইনফ্লুয়েন্সিয়াল, কিন্তু সারা দেশে হয়তো তাদের অর্গানাইজেশন অতটা ছড়ানো নয়। এখন যদি খুব স্ট্রিক্টলি শুধু লোকাল পপুলারিটি দেখা হয়, তাহলে এই ছোট দলগুলোর টপ লিডাররা হয়তো ইলেকশনে দাঁড়ানোর সুযোগই পাবেন না। এতে তারা জোটে থাকার আগ্রহ হারাতে পারেন, একটা অসন্তোষ তৈরি হতে পারে, ঐক্যে ফাটল ধরতে পারে। তাই জোটটাকে টিকিয়ে রাখার জন্য, ছোট দলগুলোর শীর্ষ নেতাদের সম্মানটা রাখার জন্য, তাদের পলিটিক্যাল পজিশনটা রক্ষা করার জন্য এই ধরনের একটা ছাড় দেওয়ার কথা ভাবা হচ্ছে। এটাকে জোটের স্টেবিলিটির জন্য একটা মানে বাস্তবসম্মত বা প্র্যাগম্যাটিক কৌশল বলা যায়। হুম, যুক্তিটা ফেলে দেবার মতো না। আচ্ছা, এই যে ৬টা দলের কথা বারবার আসছে, এই দলগুলো কারা? যদি নামগুলো আরেকবার একটু পরিষ্কার করেন। হ্যাঁ, যে ৬টা দলের মধ্যে আসন সমঝোতা নিয়ে মূল কথাবার্তা চলছে বলে শোনা যাচ্ছে, তারা হলো বাংলাদেশ জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন বাংলাদেশ, বাংলাদেশ খেলাফত মজলিস, এটা মাওলানা মামুনুল হকের নেতৃত্বাধীন অংশটা, এছাড়া আছে খেলাফত মজলিস, নিজামে ইসলাম পার্টি আর বাংলাদেশ খেলাফত আন্দোলন। মূলত এই ৬টি দল। তার মানে এই ৬টি দল একটা প্ল্যাটফর্মে আসার চেষ্টা করছে। কিন্তু বাংলাদেশের সব ইসলামী দলই কি এই প্রক্রিয়ায় আছে, নাকি এর বাইরেও অন্য কোনো খেলা চলছে? না, সব ইসলামী দল কিন্তু এই নির্দিষ্ট জোট প্রক্রিয়ার মধ্যে নেই। যেমন ইসলামী দলগুলোর ভেতরের সূত্র থেকে যা জানা যাচ্ছে, ধরুন জমিয়েতে উলামায়ে ইসলাম বাংলাদেশ, এটাও বেশ পরিচিত একটা দল। তাদের কিন্তু বিএনপির যে জোট আছে সেই জোটের সাথেই থাকার সম্ভাবনা বেশি। আবার মাওলানা মামুনুল হকের নেতৃত্বাধীন যে বাংলাদেশ খেলাফত মজলিস, তারা যদিও এই ৬ দলের সাথেই যুগপৎ আন্দোলনে আছে, কিন্তু কিছুদিন আগে একটা গুঞ্জন উঠেছিল যে তাদের সাথেও নাকি বিএনপির একটা নির্বাচনী সমঝোতা হতে পারে। তাই নাকি? তাহলে কি মাওলানা মামুনুল হকের দল এই জোট থেকে বেরিয়ে যেতে পারে? সেটা হলে তো এই ঐক্যের চেষ্টা একটা ধাক্কা লাগবে। এখনই কিছু বলা যাচ্ছে না। বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব জালালউদ্দিন আহমদ অবশ্য বিএনপির সাথে সমঝোতার যে গুঞ্জন, সেটাকে বানোয়াট বলেছেন। তিনি জানিয়েছেন যে
আগামী 25 অক্টোবর তাদের দলের মজলিসে শুরা, মানে সর্বোচ্চ যে নীতি নির্ধারণী ফোরাম আর সাধারণ পরিষদের একটা জয়েন্ট মিটিং আছে। সেই মিটিংয়েই তারা ফাইনাল ডিসিশন নেবেন যে আগামী নির্বাচনে তারা কোন দিকে যাবেন, এই সম্ভাব্য ইসলামী জোটেই থাকবেন নাকি অন্য কোনো অপশন নেবেন। সুতরাং বুঝতেই পারছেন, এই ধরনের ভেতরের টানাপোড়েন আবার বাইরের গুঞ্জন, এগুলো জোট গঠনের প্রক্রিয়াটাকে নিঃসন্দেহে আরও কমপ্লিকেটেড করে তুলেছে। একটা অনিশ্চয়তা কিন্তু থাকছেই। আর এই পুরো আসন ভাগাভাগির যে জটিল প্রক্রিয়া, এটা শেষ করার জন্য তাদের হাতে সময় কেমন আছে? কোনো ডেডলাইন কি ঠিক করা হয়েছে? দলগুলোর নেতারা যেটা চাইছেন তা হল ইলেকশন কমিশন থেকে নির্বাচনের তফসিল ঘোষণার আগেই যেন এই কঠিন কাজটা, মানে আসন ভাগাভাগিটা ফাইনাল করে ফেলা যায়। কারণ একবার তফসিল ঘোষণা হয়ে গেলে তো প্রচারণা, অন্যান্য নির্বাচনী কাজ নিয়ে সবাই ব্যস্ত হয়ে পড়বে। তখন এই ধরনের সেন্সিটিভ বিষয়ে আলোচনা করে সমঝোতায় আসাটাও আরও অনেক বেশি কঠিন হয়ে যাবে। তাই তারা চাইছে সময় থাকতে থাকতেই কাজটা সেরে ফেলতে। বুঝলাম। তাহলে আজকের আলোচনা থেকে একটা ছবি পাওয়া গেল যে বাংলাদেশের বেশ কয়েকটি ইসলামী দল কিভাবে একটা বড় রাজনৈতিক শক্তি হিসেবে নিজেদের তুলে ধরার জন্য একজোট হতে চাইছে। প্রক্রিয়াটা যে বেশ জটিল আর অনেক কিছুর ওপরের সাকসেস নির্ভর করছে তা বোঝাই যাচ্ছে। হ্যাঁ, যদি একটু সামারি করি, আমরা দেখলাম এই ঐক্যের চেষ্টার পেছনে কিছু কমন দাবি আছে। পিআর সিস্টেম, জুলাই সনদের আইনি ভিত্তি, এগুলো। কিন্তু আসল চ্যালেঞ্জটা হলো আসন ভাগাভাগি। সেখানে এলাকাভিত্তিক শক্তি, প্রার্থীর যোগ্যতা আর সবচেয়ে বড় কথা ছাড় দেওয়ার মানসিকতা, এগুলো মেন ফ্যাক্টর। জামায়াতের প্রায় 100 আসন ছাড়ার যে প্রস্তাব, সেটা এই প্রক্রিয়ায় একটা নতুন ডাইমেনশন যোগ করেছে। এটা তাদের স্ট্র্যাটেজিক ফ্লেক্সিবিলিটি দেখাচ্ছে। আবার ছোট দলগুলো টপ লিডারদের সম্মান রাখার বিষয়টা, সেটাও জোটের স্টেবিলিটির জন্য খুব জরুরি হয়ে উঠেছে। একই সাথে অন্য কোনো দলের ভিন্ন পথে হাঁটার যে সম্ভাবনা বা ভেতরে ডিসিশন পেন্ডিং থাকা, এগুলো পুরো ব্যাপারটাকে আরও জটিল করে রেখেছে। সব মিলিয়ে ইসলামী দলগুলোর এই জোট গঠনের চেষ্টাটা বাংলাদেশের রাজনীতির জন্য একটা বেশ ইন্টারেস্টিং মোড়। এখন দেখার বিষয় শেষ পর্যন্ত এই ঐক্য কতটা মজবুত হয় আর ভোটের রাজনীতিতে তারা কি প্রভাব ফেলতে পারে। আর একদম। আর এখানেই আমরা আজকের আলোচনার শেষে একটা প্রশ্ন রেখে যেতে পারি সবার ভাবনার জন্য। ধরুন, যদি এই ইসলামী দলগুলোর সব রকম বাধা পেরিয়ে শেষ পর্যন্ত সফলভাবে একটা কার্যকারী জোট বানিয়ে ফেলে, আসন সমঝোতাও যদি হয়ে যায়, তাহলে বাংলাদেশের জাতীয় রাজনীতিতে, বিশেষ করে সামনে নির্বাচনে, এর ইম্প্যাক্ট কতটা সুদূর প্রসারী হতে পারে। তাদের এই কম্বাইন্ড ভোট কি ইলেকশনের হিসাব নিকাশকে সত্যি সত্যি বদলে দিতে পারবে? আর উল্টো দিকে যদি ভাবি, যদি এই ঐক্যের চেষ্টা শেষ পর্যন্ত সফল না হয়, যদি আসন নিয়ে বনিবনা না হয় আর জোট ভেঙেই যায় বা হলোই না, তখন এই দলগুলোর ফিউচার পলিটিক্যাল রাস্তাটা কি হবে? বিশেষ করে যখন আমরা দেখছি যে ইসলামী ঘরানার মধ্যেই বিভিন্ন দল বিভিন্ন দিকে যাচ্ছে, কেউ অন্য জোটের দিকে ঝুঁকছে, তখন এই যে বিভক্তি বা অনৈক্য, এটা ওভারঅল পলিটিক্যাল সিনারিওকে শেষ পর্যন্ত কোন দিকে নিয়ে যাবে? এই প্রশ্নগুলো ভবিষ্যতের জন্য তোলা রইল। এগুলো নিয়ে নিঃসন্দেহে আরও গভীর আলোচনার অবকাশ আছে।